প্রেগনেন্সির সময় একটা পার্সনের যেই নর্মাল ফিজিওলজিক্যাল নিড আর নন প্রেগনেন্ট স্ট্যাটাসে যে ফিজিওলজিক্যাল নিড দ্যাটস কমপ্লিটলি ডিফারেন্ট। সো এই যে ফিজিওলজিক্যাল সময়ে একজন মাদারের যেই ফিজিওলজিক্যাল যে নেসেসিটিসগুলো আসে বা ফিজিওলজিক্যাল যে নিডসের যে চেঞ্জেসটা হয় সেটার সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য বা সেটাকে প্রপারলি মানে কি বলা যেতে পারে সেটাকে প্রপারলি ক্যারি আউট করার জন্য মায়ের দেহের মধ্যে কিছু ফিজিওলজিক্যাল কিছু এন্ডোক্রাইন রিলেটেড কিছু চেঞ্জেস আমরা আসলে হতে দেখি, এবং এটা আসলে এমনি এমনি হয় ব্যাপারটা তা না, বরং পরিবর্তিত পরিস্থিতিতে তার যে এক্সট্রা ডিমান্ড ক্রিয়েট হচ্ছে সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্য সেই চেঞ্জেসগুলো আসে। আজকে আমরা আলোচনা করতে চাই ফিজিওলজিক্যাল চেঞ্জেস ডিউরিং প্রেগনেন্সি, এবং অ্যাকচুয়ালি এই জায়গাটা থেকে এমআরসিপি পার্ট 1 এফসিপিএস পার্ট 1 ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে। বিকজ ক্লিনিক্যাল ফিজিওলজি থেকে যেমন এমআরসিপিতে কোশ্চেন আসে, ঠিক একইভাবে ফিজিওলজি সেগমেন্ট থেকেও এফসিপিএস পার্ট 1-এও কোশ্চেন আসে, এবং এই জিনিসটা আমাদের ডে টু ডে লাইফেও আমাদেরকে মানে ফেস করতে হয়। বিকজ একটা প্রেগনেন্টিটি আমাদের কাছে আসতেই পারে, এবং সেখানে এন্ডোক্রাইনের কী কী চেঞ্জেসগুলো আসে সেটা যদি আমরা না বুঝি আমাদের ডাটা ইন্টারপ্রিটেশন অনেক কিছু বদলে যাবে। সো সবার আগে যেটা নিয়ে মাথায় রাখবো সেটা হচ্ছে এমন চেঞ্জেসই হবে যেই চেঞ্জটা আসলে দরকার। আমরা যদি এই সিম্পল ইকুয়েশনটা মাথায় রাখি সব কিছু বোঝা সহজ হয়ে যাবে। তাহলে 1 by 1 আসি। তাহলে সবার আগে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রোজেস্টেরন। এখন এই যে প্রোজেস্টেরন যে হরমোনটা, এই হরমোনটা আসলে কেন দরকার প্রেগনেন্সিতে? এটার অ্যাকচুয়াল প্রয়োজনটা কোন জায়গায়? এটার মূল প্রয়োজনটা হচ্ছে প্রেগনেন্সি মেনটেন করা। এটার মূল প্রয়োজন হলো প্রেগনেন্সি মেনটেন করা। এখন হোয়াট ডু আই মিন উইথ দ্যাট? এখন একটা প্রেগনেন্সি মেনটেন করার অর্থ হচ্ছে ফিটাসটাকে ইউটেরাসের মধ্যে ধরে রাখা। এখন ইউটেরাসটা যদি কন্ট্রাকশনের মাধ্যমে ফিটাসকে বের করে দেয় তাহলে তো আর প্রেগনেন্সি টার্মিনেট হয়ে যাবে। সো ব্যাপারটা হচ্ছে এই যে প্রোজেস্টেরন ইউটেরাইন কন্ট্রাকশনকে ইনহিবিট করে। এটা কি করে? এটা যে ইউটেরাইন যে ইউটেরাইন কন্ট্রাকশনকে সে ইনহিবিট করে, এবং ইনহিবিশনের মাধ্যমে সে ফিটাসটাকে ধরে রাখে। ফিটাসটা এক্সপালশন হয় না, সো টার্মিনেশন অফ দ্য প্রেগনেন্সি ওটা হয় না। সো এইভাবে সে প্রেগনেন্সিকে আসলে মেনটেন করে। সো প্রোজেস্টেরনের ডিউরিং প্রেগনেন্সি এই ইউটেরাইন কন্ট্রাকশনকে ইনহিবিট করা তার জন্য একটা মানে বড় একটা ইভেন্ট, ভেরি মেজর ইভেন্ট। কারণ প্রোজেস্টেরন যদি কোনো কারণে কমে যায়, এই সকল মহিলার ক্ষেত্রে আমরা দেখব স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যাচ্ছে। তাদের ক্ষেত্রে আমরা দেখব স্পন্টেনিয়াস অ্যাবর্শন হয়ে যাচ্ছে। সো অ্যাবর্শনকে ঠেকাইতে হবে। অ্যাবর্শনটা কীভাবে হচ্ছে? এই ইউটেরাইন কন্ট্রাকশনের মাধ্যমে তো বাচ্চাটা এক্সপেলড আউট হয়ে যাচ্ছে। সো প্রেগনেন্সি মেনটেন করার জন্য এখানে প্রোজেস্টেরন খুবই দরকার, এবং এটা মাথায় রাখবো যে যদি মায়ের দেহে প্রোজেস্টেরন কমে যায় সেখানে এই স্পন্টেনিয়াস অ্যাবর্শনটা হওয়ার রিস্ক অনেক বেশি বেড়ে যাবে, অ্যাকচুয়ালি হতেও পারে। সো এইটা একটা ইস্যু। সেকেন্ড কথা হচ্ছে যে মায়ের দেখে যখন বাচ্চাটা গ্রো করতেছে, যখন ফিটাসটা গ্রো করতেছে, সেখানে ইমিউন রেসপন্সটাকেও সে মডুলেট করে। তাহলে ডিউরিং প্রেগনেন্সি সে কী করতেছে? সে যে ইমিউন রেসপন্স যেটা আছে সেটাকে মডুলেট করতেছে যেন ফিটাল টলারেন্স হয়। কারণ কি মায়ের দেহের মধ্যে নতুন আরেকটা ছোট একটা দেহ গ্রো করতেছে, কারণ আমার ইমিউন সিস্টেম যেন এই ফিটাসের এগেনস্টে অ্যাক্টিভেট না হয়। আমার মানে মায়ের দেহের ইমিউন সিস্টেম যেন ফিটাসের এগেনস্টে কাজ না করে, রেসপন্স না করে, সেই জন্য মায়ের দেহের ইমিউন রেসপন্সকে একটু রেগুলেট করা দরকার, মডুলেট করা দরকার। এই কাজটা এটাও মেডিয়েটেড বাই প্রোজেস্টেরন। সো প্রোজেস্টেরন একদিকে ইউটেরাইন কন্ট্রাকশনকে প্রিভেন্ট করে প্রেগনেন্সি মেনটেন করতেছে, ইমিউন রেসপন্সকে মডিউলেট করতেছে যেন ফিটাল টলারেন্সটা সাপোর্ট পায়। এই কাজগুলো সে আসলে করে। তাহলে ডিউরিং প্রেগনেন্সি এই জন্য আমাদের প্রোজেস্টেরনটা এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। এখন ফিজিওলজিক্যাল চেঞ্জেসটা এখানে আমরা তাহলে কী পাই? সেটা হচ্ছে প্রোজেস্টেরনে আমরা এটা যেটা দেখি যে নর্মালি এখানে আমরা দেখি যে এটা কর্পাস লুটিয়ামে প্রথম মানে ফার্স্ট ট্রাইমেস্টারে কর্পাস লুটিয়াম থেকে প্রডিউসড হয়। তাহলে ডিউরিং প্রেগনেন্সি যেটা ফার্স্ট ট্রাইমেস্টার বা আমি সপ্তাহ ধরে হিসাব করলে প্রথম 10 থেকে 12 সপ্তাহ। সো দেখা যাচ্ছে প্রেগনেন্সিতে প্রথম 10 থেকে 12 সপ্তাহ নর্মালি আমাদের এখানে কর্পাস লুটিয়াম থেকেই প্রডিউস হয়। নর্মালি কর্পাস লুটিয়াম থেকে এই ব্যাপারটা প্রডিউস হয়, কিন্তু 12 সপ্তাহ পরে খেলাটা বদলে যায়। 12 সপ্তাহ পরে আমরা যেটা দেখি সেটা হচ্ছে আফটার দ্যাট পিরিয়ড এটা আসলে প্লাসেন্টা থেকে প্রডিউস হচ্ছে। তাহলে 12 সপ্তাহ পরে ফিটো প্লাসেন্টাল ইউনিট থেকে প্রোজেস্টেরন প্রডিউস হওয়া শুরু করে। সো ডেফিনেটলি এখানে আমি প্রোজেস্টেরনের লেভেলটা একটু বাড়তে দেখব।
তাহলে ডিউরিং প্রেগনেন্সি এই ঘটনাটা ঘটেছে প্রথম ফার্স্ট ট্রাইমেস্টার বা ফার্স্ট 10 থেকে 12 সপ্তাহ কর্পাস লুটিয়ামে এই ব্যাপারটা প্রডিউস হয়, বাট আফটার দ্যাট এটা আসলে প্লাসেন্টা থেকে প্রডিউস হওয়া শুরু করে, ফিটো প্লাসেন্টাল ইউনিট থেকে প্রোডাকশন হওয়া শুরু করে। সো ডেফিনেটলি আমি প্রজেস্টেরন লেভেল একটু বেশি পাবো, এটাই স্বাভাবিক। তাহলে এটা গেল প্রজেস্টেরনের কথা। প্রজেস্টেরনের পরে সেকেন্ড যেটা আমি বলবো সেটা হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, ভেরি ইম্পর্ট্যান্ট ওয়ান। তাহলে হিউম্যান ল্যাক্টোজেন। সো এখন জাস্ট নর্মাল একটা কমন সেন্স হিসাব করি, সেটা হচ্ছে এটা হচ্ছে মা, আর এখানে ফিটাসটা গ্রো করতেছে, রাইট? এখন এই যে ফিটাসটা গ্রো করতেছে, ফিটাসের প্রচুর পরিমাণ গ্লুকোজ সাপ্লাই লাগবে কিনা? তাহলে ফিটাসের গ্রোথের জন্য একটা ভালো পরিমাণে গ্লুকোজ সাপ্লাই আমাদের দরকার। তাহলে এখন এই যে আমার গ্লুকোজ সাপ্লাই দরকার, কন্টিনিউয়াস গ্লুকোজটাই বাচ্চা কোত্থেকে পাবে? আলটিমেটলি মায়ের দেহ থেকেই গ্লুকোজটার যোগান আসবে। সো এই জায়গাটাতে এখন ইনসুলিন কি করে? ইনসুলিন হচ্ছে আমাদের দেহে ব্লাড সুগার লেভেলটাকে অলওয়েজ কন্ট্রোলে রাখে। এখন আমার যদি ব্লাডে সুগার লেভেলটা অলওয়েজ কন্ট্রোলে থাকে, লো থাকে, ফিটাসে সুগারের যেই গ্লুকোজের যে ডিমান্ড ছিল সেটা প্রপারলি আসলে যাইতে পারে না। সো ফিটাসের ডিমান্ডটাকে ফুলফিল করার জন্য এই মায়ের দেহ থেকে আমার কন্টিনিউয়াস একটা গ্লুকোজ সাপ্লাই ফিটাসে পৌঁছাইতে হবে, এবং এই জায়গাটাতে আমার একটা এন্ডোক্রাইনের একটা মডুলেশন দরকার, কারণ ইনসুলিনটা এই কাজটাকে মানে কিছুটা হলেও বাধা দেয়। ইনসুলিন আমার আসলে একটু, ইনসুলিন যে দরকার নাই তা না, ডেফিনেটলি ইনসুলিন দরকার, কিন্তু ইনসুলিন যদি পুরোপুরিভাবে ফাংশনাল স্টেটে থাকে এই ব্যাপারটা আমার যে বাচ্চাকে গ্লুকোজ সাপ্লাইয়ের ব্যাপারটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এই জায়গাটাতে কাজ করে হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনের যে ঘটনাটা সেটা হচ্ছে এইটা অ্যাকচুয়ালি মায়ের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। মায়ের দেহে এটা ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে। যখন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে তখন কি হচ্ছে? ইনসুলিন ঠিকমতো কাজ করতেছে না। সো মায়ের দেহে সুগার লেভেল একটু হলেও বাড়তে থাকবে, এবং এই সুগারটা খুব সুন্দর মতো ফিটাসের ওখানে যাইতে পারে। সো আলটিমেটলি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ গ্লুকোজ বাচ্চার দেহে যাইতে পারে। সেকেন্ড কথা হচ্ছে ইনসুলিন একটু রেজিস্ট্যান্স থাকার কারণে লিপোলাইসিসও হইতে থাকে। সো এই লিপোলাইসিসটা হলে সেটাও ফাইনালি দেখা যাচ্ছে আলটিমেটলি গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে বাচ্চার দেহে গ্লুকোজ সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিতে পারে। তাহলে বাচ্চার দেহে, বাচ্চাতে যেন ফিটাসে যেন এনাফ পরিমাণ গ্লুকোজ সাপ্লাই পাইতে পারে সেই জায়গাটাকে আসলে এনশিওর করা। সো আলটিমেটলি হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনের জন্য আমার আলটিমেট কী হলো, যে মায়ের দেহে সেরাম কি বলা যেতে পারে, সেরাম গ্লুকোজ লেভেল বাড়বে, এবং সেটা ফিটাসে এনাফ পরিমাণ সাপ্লাই দিবে, লিপোলাইসিস হবে যেন গ্লুকোনিওজেনেসিসের মাধ্যমে আলটিমেটলি ইন দ্য টাইম অফ নেসেসিটি যেন গ্লুকোজ সাপ্লাইটা মেনটেন হয়। সো এই কাজটা হয়। এখন এইটার কীভাবে হচ্ছে? এটা হচ্ছে বাই ডুইং দ্য ইনক্রিজিং দ্য ইনসুলিন রেজিস্ট্যান্স লেভেল। তাহলে এটা কি করতেছে? ইনসুলিন রেজিস্ট্যান্সের মাধ্যমে কাজটা করতেছে। এখন একটা সিম্পল ইকুয়েশন চিন্তা করি, থিঙ্ক অ্যাবাউট দ্য ফিজিওলজি অফ দ্য মাদার। মায়ের দেহে ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারতেছে না, ইনসুলিন রেজিস্ট্যান্স। সো কী হবে? এইটার কম্পেনসেটরি মেকানিজম হিসাবে মায়ের দেহে কিন্তু ইনসুলিন লেভেল বেড়ে যাবে, ইনসুলিন সিক্রেশন মায়ের দেহে বেড়ে যাবে। সো আমি যদি তার ব্লাড লেভেল চেক করি, ব্লাডে ডেফিনেটলি ইনসুলিন লেভেল বেশি থাকবে, বিকজ কম্পেনসেটরি ইনক্রিজ ইন দ্য ইনসুলিন সিক্রেশন, এটা ডেফিনেটলি হবে। সো আমি যদি মায়ের দেহে ব্লাড স্যাম্পল কালেক্ট করি সেখানে ডেফিনেটলি আমি ইনসুলিন লেভেল বেশি পাবো, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটা হওয়ার মূল রিজনটা হচ্ছে এখানে ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে, তার কারণে এই ঘটনাটা ঘটছে। সো এই ব্যাপারটা আমরা আসলে এখানে দেখি। এখন কথা হচ্ছে যে এই যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এইটা আসলে প্রোডাকশন হচ্ছে কোন জায়গা থেকে? এটা প্রোডাকশনটা হয় অ্যাকচুয়ালি ফ্রম দ্য প্লাসেন্টা। এটা অ্যাকচুয়ালি প্রডিউসড হয় আমাদের প্লাসেন্টার যে সিনসাইটোট্রফোব্লাস্ট, যে আমাদের ট্রফোব্লাস্ট, সেখান থেকে আসলে এই হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনটা আসলে মানে প্রোডাকশন হয়, এবং সেইটা পরবর্তীতে আমরা দেখি যে ফাংশন করে। এবং কথা হচ্ছে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন আরেকটা কাজ আছে, বা এটার মেইন যে প্লাসেন্টা সিনসাইটোট্রফোব্লাস্ট, সেখান থেকে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন। এই হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনটা দেখা যাচ্ছে ইট প্রমোটস দ্য প্রোডাকশন অফ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। হ্যাঁ, ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর যেগুলো আছে সেটার প্রোডাকশনকে সে বাড়ায় দিচ্ছে, এবং এটার প্রোডাকশনকে বাড়িয়ে দেওয়ার কারণে আমরা আলটিমেটলি পরে দেখি যে ইনসুলিন রেজিস্ট্যান্স ডেভেলপ করে এবং গ্লুকোজ সাপ্লাইটা আলটিমেটলি বেড়ে যায়।
আবার ওইদিকে ইনসুলিনের লেভেলটাও আস্তে আস্তে বাড়তে থাকবে অ্যাজ এ কম্পেনসেটরি মেকানিজম। সো দিস থিং হ্যাপেন্স। এখন এই যে হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেন, এইটার প্রভাবে আমরা যে ইনসুলিন রেজিস্ট্যান্সটা দেখি, এটা অ্যাকচুয়ালি অ্যাচিভ করা শুরু হয় ফ্রম দ্য সেকেন্ড ট্রাইমেস্টার। তাহলে এই ব্যাপারটা শুরু হয় সেকেন্ড ট্রাইমেস্টার থেকে এবং থার্ড ট্রাইমেস্টারে ব্যাপারটা পিক লেভেলে পৌঁছায়। বিষয়টা থার্ড ট্রাইমেস্টারের পিক লেভেলে পৌঁছায়। সো হিউম্যান প্লাসেন্টাল ল্যাক্টোজেনের এই ইফেক্টটা আমরা আসলে পাই। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর বোথ এমআরসিপি অ্যান্ড ফর বোথ এফসিপিএস পার্ট 1। আচ্ছা, নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। পিটুইটারি গ্ল্যান্ড। এখন পিটুইটারি গ্ল্যান্ডের কাহিনী আছে। পিটুইটারি গ্ল্যান্ডের এখানে ব্যাপার হচ্ছে ডিউরিং প্রেগনেন্সি আমরা দুইটা ইন্টারেস্টিং জিনিস দেখি। এক নম্বর ইন্টারেস্টিং জিনিস হচ্ছে অ্যান্টেরিয়র যে পিটুইটারি গ্ল্যান্ড আছে, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, সেখানে যে আমাদের ল্যাক্টোট্রফ সেল, এখানে যেই ল্যাক্টোট্রফ যেই সেলগুলো আছে, এই সেলের এখানে আমরা দেখি দেয়ার ইজ হাইপারপ্লাসিয়া। তাহলে যদি ল্যাক্টোট্রফ সেল এখানে যদি হাইপারপ্লাসিয়া হয়, স্বাভাবিকভাবেই আলটিমেট নেট রেজাল্ট হচ্ছে প্রোল্যাক্টিন লেভেল বাড়বে। এবং প্রোল্যাক্টিন লেভেল বাড়াটা খুব গুরুত্বপূর্ণ, বিকজ প্রোল্যাক্টিন বাড়লেই না আলটিমেটলি ব্রেস্ট ফিডিং সে করতে পারবে। সো প্রোল্যাক্টিন লেভেলটা বাড়তে থাকে। এখন জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড, সেখানে ল্যাক্টোট্রফ সেলের হাইপারপ্লাসিয়া হচ্ছে, গ্ল্যান্ড সাইজ বড় হবে নাকি হবে না? জাস্ট কমন সেন্স, অবশ্যই গ্ল্যান্ড সাইজ বাড়বে। তাহলে এই যে গ্ল্যান্ড সাইজ বাড়বে, তাহলে এখন কী হবে? আমরা দেখব পিটুইটারি গ্ল্যান্ড আস্তে আস্তে বড় হচ্ছে। সো ইনফ্যাক্ট প্রি জেস্টেশনাল যেই লেভেল বিফোর কনসেপশন, মায়ের পিটুইটারি গ্ল্যান্ডের যেই সাইজ ছিল ডিউরিং প্রেগনেন্সি, সেটা 40% পর্যন্ত বড় হতে পারে। তাহলে আপ টু 40% এনলার্জমেন্ট অফ দিস অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ডের ওভারঅল 40% পর্যন্ত ভলিউম বাড়তে পারে ডিউরিং প্রেগনেন্সি, আমি যদি প্রি জেস্টেশনাল পিরিয়ডের সাথে যদি আমি কম্পেয়ার করি। সো এইটা সাইজটা বাড়তেছে। এখন এই সাইজটা বাড়ার ক্লিনিক্যাল সিগনিফিকেন্স কি? যেই পেশেন্টের আগে থেকেই পিটুইটারি গ্ল্যান্ড টিউমার আছে, যার আগে থেকেই পিটুইটারি গ্ল্যান্ড টিউমার আছে, এই পার্সন যদি কোনো কারণে প্রেগনেন্ট হয়, তার কন্ডিশন আরও খারাপ হবে। এখন এখানে একটা মানে মানে কোশ্চেন চলে আসে, পিটুইটারি গ্ল্যান্ড টিউমার, তার মানে এখন পিটুইটারি গ্ল্যান্ড টিউমারটা এখন প্রোল্যাক্টিনোমাও হইতে পারে। ইয়েস, প্রোল্যাক্টিনোমা ওয়ান কাইন্ড অফ পিটুইটারি গ্ল্যান্ড টিউমার। এখন প্রোল্যাক্টিনোমা যদি হয়, তার তো প্রেগনেন্ট হওয়াটাই টাফ। দ্যাট ইজ ট্রু। প্রোল্যাক্টিনোমা হলে তার প্রেগনেন্ট হওয়াটাই টাফ, বিকজ তার যখন মানে প্রোল্যাক্টিন লেভেল বেশি থাকবে, তার জন্য কনসিভ করাটা তো আনলাইকলি। কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড টিউমার মানে তো একমাত্র প্রোল্যাক্টিনোমা না, প্রোল্যাক্টিনোমা বাদেও তো আমার আরও অনেক রকম পিটুইটারি গ্ল্যান্ড টিউমার হতে পারে। এমনও হতে পারে একটা নন ফাংশনাল পিটুইটারি গ্ল্যান্ড টিউমার ছিল, এমনও হতে পারে যে সেটা একটা পিটুইটারি গ্ল্যান্ড টিউমার কিন্তু সেখান থেকে গ্রোথ হরমোন রিলিজড হচ্ছে, নট প্রোল্যাক্টিন। সো তার জন্য তো মানে প্রেগনেন্সি আনলাইকলি না, হ্যাঁ একটু ডিফিকাল্ট হতে পারে, বাট নট দ্যাট মাচ আনলাইকলি। সো আমরা একটু জাস্ট সিম্পলি মাথায় রাখি যে নন ফাংশনাল টিউমারও তো হইতে পারে। নন ফাংশনাল টিউমার হলে তো প্রোল্যাক্টিন বাড়বে না সেখানে। সো এমন হইতে পারে যেটা নন ফাংশনাল পিটুইটারি গ্ল্যান্ড টিউমার ছিল, এখন সে প্রেগনেন্ট হয়েছে, তার পিটুইটারি গ্ল্যান্ড আরও বড় হয়ে যাবে। সো সেখানে ডেফিনেটলি তার কম্প্রেশন ইফেক্ট আগের থেকে বড় হবে। সো আগে যদি ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট না থাকতো, এখন ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট শুরু হবে। আগে কম্প্রেশন ইফেক্ট ছিল না, এখন কম্প্রেশন ইফেক্ট বেড়ে যাবে। সো মূল কথা হচ্ছে যে সাইন সিমটমটা আসলে আস্তে আস্তে আরও অ্যাগ্রাভেট করবে। সো যে সকল পেশেন্টের আগে থেকে পিটুইটারি গ্ল্যান্ড টিউমার ছিল, কন্ডিশনটা আরও ওয়ার্সেনিং হতে পারে, বাট নট নেসেসারিলি অলওয়েজ প্রোল্যাক্টিনোমা দিয়ে আমরা হিসাব করবো তা না, বিকজ প্রোল্যাক্টিনোমা সব জায়গায় যে প্রোল্যাক্টিনোমা হয়, ইটস নট লাইক দ্যাট। নন ফাংশনাল টিউমারও তো থাকতে পারে। সো প্রেগনেন্সিতে এই কন্ডিশনটা আসলে একটু ডেটোরিয়েট করে, দ্যাটস দ্য থিং। তাহলে আমরা পিটুইটারি গ্ল্যান্ডের এই চেঞ্জেসটা আমরা আসলে পাইলাম। আচ্ছা, এবার নেক্সট যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। এটা হলো থাইরয়েড গ্ল্যান্ড। এখন থিঙ্ক অ্যাবাউট ইট, আমার প্রেগনেন্সিতে তার একটা ইউথাইরয়েড স্ট্যাটাস তাকে মেনটেন করা দরকার, এবং তার প্রচুর পরিমাণ মেটাবলিক ডিমান্ড এখন তৈরি হয়েছে, তাই না? মায়ের দেহে এখন প্রচুর পরিমাণ মেটাবলিজম হওয়া দরকার টু ফিড দ্য বেবি। বাচ্চাটার ভেতরের গ্রোথ মেনটেন করার জন্য একটা বেশ বড় রকমের মেটাবলিক অ্যাক্টিভিজম তার বডিতে কন্টিনিউডভাবে চলমান থাকা দরকার। তাহলে এই মুহূর্তে আমার তো থাইরয়েড হরমোন আগের থেকে অনেক বেশি পরিমাণ দরকার। এক্স্যাক্টলি এটা হয় যে ডিউরিং প্রেগনেন্সি অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে যে মাকে যদি একটা ইউথাইরয়েড স্ট্যাটাস মেনটেন করতে হয়,
তার নন প্রেগনেন্ট অবস্থার থেকে কম্পেয়ার করলে অ্যাটলিস্ট 50% ইনক্রিজ ডিমান্ড। যে থাইরয়েড গ্ল্যান্ড আগে যতটুকু হরমোন প্রডিউস করতো এখন তার থেকে অ্যাটলিস্ট 50% মোর হরমোন প্রোডাকশন করা নেসেসারি টু মেনটেন অ্যান ইউথাইরয়েড স্টেট। তাহলে এখন আমার ডিমান্ড বেশি, আমার জন্য বেশি বেশি করে হরমোন তৈরি করতে হবে। এই বেশি বেশি করে হরমোন তৈরি করতে গেলে এখন কী কী করতে হবে এবং কীভাবে জিনিসটা হয়। এবং ডেফিনেটলি ডিউরিং প্রেগনেন্সি আমরা দেখি যে থাইরয়েড যে গ্ল্যান্ড এটার অ্যারাউন্ড 10 থেকে 20% ভলিউম ইনক্রিজ হয় বা ম্যাস লেভেলে ইনক্রিজ হয়। এখন কথা হচ্ছে এই যে থাইরয়েড হরমোন যে আমার বেশি বেশি করে প্রডিউস হওয়া দরকার, এটা তো আমার মানে জাস্ট নেসেসিটিটা আছে, তো ঘটনাটা আসলে কীভাবে ঘটে। সো এই জায়গাটাতে খুব ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে প্লাসেন্টা থেকে আমরা দেখি যে বেটা এইচসিজি আসে। তাহলে এই যে বেটা এইচসিজি আসতেছে, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিক হরমোন, এই বেটা এইচসিজি কী করতে পারে, আমাদের থাইরয়েড গ্ল্যান্ডে যে টিএসএইচ রিসেপ্টর আছে এই টিএসএইচ রিসেপ্টরের সাথে সে বাইন্ড করতে পারে। যখন সে বাইন্ড করে, সিমিলারভাবে টিএসএইচ রিসেপ্টর যেভাবে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে টু প্রডিউস মোর হরমোন, এক্স্যাক্টলি তারা এই কাজটাই করে। তাহলে এই বেটা এইচসিজি টিএসএইচ রিসেপ্টরের সাথে বাইন্ড করবে, বাইন্ড করে সে থাইরয়েড গ্ল্যান্ডকে বলবে তুমি স্টিমুলেটেড হও, বেশি বেশি করে হরমোন প্রোডাকশন করো। সো সেইখানে তখন বেশি বেশি করে আমরা দেখি T3 T4 প্রোডাকশন আলটিমেটলি টু সাম এক্সটেন্ট আসলে বেড়ে যায়। এবং টু সাম এক্সটেন্ট T3 T4 লেভেল মানে প্রোডাকশন বাড়তেছে এবং এটার কনসিকুয়েন্সে নেগেটিভ ফিডব্যাক মেকানিজম থেকে TSH লেভেল কমতে থাকে। তাহলে TSH লেভেল একটু কমবে, T3 T4 লেভেল, আচ্ছা এখানে একটা কথা বলি, T3 T4 লেভেলটা টোটাল T3 T4 লেভেল বাড়বে, টোটাল T3 T4 লেভেল বাড়বে, কিন্তু ফ্রি T3 T4 লেভেল নর্মাল থাকে। এখানে আলাদা কথা আছে, এটা মাথায় রাখি। তাহলে টোটাল T3 T4 বাড়বে, ফ্রি T3 T4টা নর্মাল থাকবে, কারণ যত T3 T4 তৈরি হচ্ছে এটা আবার মেজরিটি সেই হচ্ছে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে বাইন্ড করে থাকে, অল্প কিছু পরিমাণ ফ্রি অবস্থায় থাকে। সো থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের পরিমাণও আসলে প্রেগনেন্সিতে বাড়ে, লিভার থেকে তার সিনথেসিস বাড়ে। সো আলটিমেটলি টোটাল T3 T4 বাড়ছে এবং এক্সট্রা T3 T4 এক্সট্রা নতুন করে প্রডিউস হওয়া, লিভারে প্রডিউস হওয়া থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে সে যুক্ত অবস্থায় থাকে, ব্লাডে ফ্রি অবস্থায় আগে যা ছিল সেটাই থাকে। সো ব্লাডে অ্যাকচুয়ালি নর্মাল লেভেল মেনটেন হয়, কিন্তু অ্যাকচুয়ালি হরমোন প্রোডাকশন হয়েছে বেশি, এবং বেশি প্রোডাকশন হরমোনটা লিভারে প্রোডাকশন হওয়া থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিনের সাথে জাস্ট যুক্ত অবস্থায় বসে থাকে। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে আমার এই বেটা এইচসিজির কারণে আলটিমেটলি এই চেঞ্জেসটা আসলে হয়। তাহলে আলটিমেটলি ব্যাপারটা কী দাঁড়ালো, প্লাসেন্টা থেকে বেটা এইচসিজি আসলো, এটা TSH রিসেপ্টরের সাথে বাইন্ড করলো, সেটাকে অ্যাক্টিভেট করলো, আলটিমেটলি T3 T4 প্রোডাকশন বেড়ে গেল। এখন T3 T4 প্রোডাকশন যখন বেড়ে যায় তখন এটাকে ধরে রাখার জন্য আমরা দেখি যে আমাদের যে লিভার থেকে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন বেশি বেশি করে প্রডিউস হইতে শুরু করে এবং সেটা বেশ বড় রকমের T3 T4কে তার কাছে ধরে রেখে দেয়। আর এর বাইরে ফ্রি T3 T4 লেভেল নর্মাল থাকে, এটা মানে ইকুইলিব্রিয়াম ধরে রাখতে পারে। সো এই ঘটনাটা আসলে আমরা ঘটতে দেখি। সো ডিউরিং প্রেগনেন্সি আমরা আলটিমেটলি কী দেখব, লিভার থেকে থাইরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন প্রোডাকশন বেড়ে গেছে। সো আলটিমেটলি ডেফিনেটলি টোটাল T3 লেভেল, টোটাল T4 লেভেল বেশি, কিন্তু ফ্রি থাইরক্সিন লেভেল আসলে নর্মাল থাকে। সো আমি প্রেগনেন্সিতে আমি যদি টোটাল T3 T4 লেভেল দেখি আমি আসলে মানে একটু কনফিউজড হয়ে যাব, কিন্তু আমি যদি ফ্রি T3 ফ্রি T4 লেভেলটা দেখি সেটা আমার জন্য বেটার। কেন বেটার? এখন এই পেশেন্টের তো আগে থেকেই হাইপোথাইরয়েডিজম থাকতে পারে, আগে থেকেই হাইপার থাইরয়েডিজম থাকতে পারে, এইটা আসলে আছে কি না আমি কীভাবে বুঝবো? কারণ একটা পার্সনের লাইক আমি টোটাল T3 T4 দেখলাম, এখন প্রেগনেন্সিতে এটা একটু বাড়ছে, এখন হাইপার থাইরয়েডিজমেও তো এটা বাড়বে, আমি আলাদা করবো কীভাবে? আলাদা করার উপায় হচ্ছে চেক ফ্রি T3 ফ্রি T4 লেভেল। ফ্রি T3 ফ্রি T4 লেভেল এটা প্রেগনেন্সিতে নর্মালি থাকবে, কিন্তু তার যদি আগে থেকে হাইপার থাইরয়েডিজম থাকবে এটা ডেফিনেটলি বাড়বে। আবার আগে থেকেই যদি তার হাইপোথাইরয়েডিজম থাকে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, একটা পার্সনের আগে থেকে হাইপোথাইরয়েডিজম, এখন আমি প্রেগনেন্সিতে T3 T4 লেভেল দেখলাম, এটা তো নর্মাল লাগবে আমার কাছে, কারণ এটা আগে থেকে একটু বাড়ছে, কিন্তু আসলে কি তার নর্মাল? সে তো আসলে হাইপো হয়ে বসে আছে। সো এটা আমি কীভাবে বুঝবো? চেক T3 T4 লেভেল, কারণ T3 T4 লেভেলও হাইপো হলে এটাও কম হবে। তাহলে T3 T4 আমাকে ফ্রি লেভেলটা চেক করতে হবে, ফ্রি T3 T4 লেভেল চেক করলে ওর হাইপো নাকি হাইপার বোঝা কোনো একটা টাফ না, কিন্তু আমি যদি টোটাল লেভেলটা দেখি আমি কনফিউজড হয়ে যাব।
সো এই জন্য আমরা প্রেগনেন্সি বা অ্যাকচুয়ালি সবসময় আমরা আসলে এটাই সাজেস্ট করি যে চেক ফ্রি T3, চেক ফ্রি T4। কারণ হচ্ছে থাইরয়েড ব্লাইন্ডিং গ্লোবিউলিন কোনো কারণে প্রোডাকশন কমে গেল, সেখানেও আবার এই মানে আমি টোটাল চেক করতে গেলে রেজাল্টটা আমাদের কাছে অল্টারেশন লাগবে। সো এত ঝামেলা না করে ফ্রি T3, ফ্রি T4 লেভেলে দেখলেই ভালো হয়। কিন্তু প্রেগনেন্সিতে এই চেঞ্জেসগুলো একটা মাথায় রাখতে হবে, টোটাল থাইরয়েড ব্লাইন্ডিং গ্লোবিউলিন বাড়তেছে, টোটাল T3, T4 বাড়তেছে, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ডেফিনেটলি এখানে যে গ্ল্যান্ডের একটু ম্যাস অ্যাটলিস্ট 10 থেকে 20% আসলে বেড়ে যাচ্ছে। সো এই চেঞ্জেসগুলো আসলে কিন্তু হচ্ছে। তাহলে এটার পেছনের মূল ইভেন্টটা কী ছিল? এই বেটা এইচসিজি, সে হচ্ছে সরাসরিভাবে থাইরয়েড স্টিমুলেটিং অ্যাকশনটা আসলে প্রোভাইড করতে পারে। সো থাইরয়েড স্টিমুলেশন হচ্ছে, সেখান থেকে একটু হাইপার থাইরয়েডিজম একটু হয়, কিন্তু সেটা আসলে আমি ক্লিনিক্যালি হাইপার থাইরয়েডিজম বলতেছি না, আমি জাস্ট এটা বলছি যে আমার একটু হরমোন প্রোডাকশনটাকে সে বাড়ায়, যেটা তার ডিমান্ডকে আসলে ফুলফিল করার জন্য আসলে কাজ করে। সো দিস ইজ ইট। আচ্ছা, এখন এখানে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হচ্ছে এই যে বেটা এইচসিজি, এইটা প্রডিউস হয় কোত্থেকে? প্লাসেন্টা থেকে। কতদিন পর্যন্ত মানে তৈরি হয়? ফার্স্ট ট্রাইমেস্টার। এখন ফার্স্ট ট্রাইমেস্টারের পরে কিন্তু বেটা এইচসিজি লেভেল ফল করতে শুরু করে। তাহলে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট, এই যে ট্রানজিশনাল জেস্টেশনাল একটা হাইপার থাইরয়েড একটা স্ট্যাটাস তৈরি হয়, সেটা কতদিন থাকবে? এই প্রথম এই ফার্স্ট ট্রাইমেস্টারই থাকবে, কারণ তারপরে বেটা ইসিজি লেভেল ফল করবে, ওই বেটা ইসিজির জন্য টিএসএইচ রিসেপ্টর অ্যাক্টিভেশন হওয়া কমে যাবে। সো আস্তে আস্তে এটা আবার নর্মাল স্ট্যাটাসে চলে আসবে। সো এই যে একটা ট্রানজিয়েন্ট হাইপার থাইরয়েড স্ট্যাটাস যেটা আসলে তৈরি হয়েছে, সেটা আসলে খুব অল্প সময়ের জন্য, জাস্ট ফার্স্ট ট্রাইমেস্টার শেষ, ঘটনা শেষ। কারণ বেটা ইসিজি লেভেল সেকেন্ড অ্যান্ড থার্ড ট্রাইমেস্টারে একদম নর্মাল লেভেলে চলে আসে। নর্মাল না, অ্যাটলিস্ট ফল করে, নর্মাল বলাটা ঠিক হবে না, এটা ফল করে, এই টাইমে সেটা ফল করবে। সো তখন তো আসলে আমি আগের মতো আর ইফেক্টটা পাবো না। সো ডেফিনেটলি সেইখানে আমরা দেখবো যে থাইরয়েড লেভেলটাও এটা আস্তে আস্তে আসলে চেঞ্জ হইতে শুরু করবে। সো এই চেঞ্জেসটা ডেফিনেটলি আমরা এখানে আসলে অবজার্ভ করবো। তাহলে আমি থাইরয়েড গ্ল্যান্ডের কথাটা মোটামুটি বলে ফেলছি। আচ্ছা, আর কী কী অ্যাবনর্মালিটিস বা চেঞ্জেস আমরা আসলে দেখি? এমআরসিপিতে খুব পছন্দের কোশ্চেন এটা, সেটা হচ্ছে সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন, এবং আরেকটা হচ্ছে কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন, এগুলো থেকে কমনলি কোশ্চেন আসে প্রেগনেন্সিতে। সো প্রেগনেন্সিতে আমরা আসলে যেটা দেখি, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন বাড়তে থাকে, কর্টিকোস্টেরয়েড বাইন্ডিং গ্লোবিউলিন সেটাও বাড়তে থাকে ডিউরিং প্রেগনেন্সি। এই দুইটা আসলে বাড়ে। এখান থেকে মানে ক্লিনিক্যাল ফিজিওলজি থেকে এখান থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, সেক্স হরমোন বাইন্ডিং গ্লোবিউলিন থেকে তারা ফ্রিকোয়েন্টলি কোশ্চেন করে। সো এইগুলো আমরা আসলে এখানে বাড়তে দেখি। তারপরে আরেকটা চেঞ্জ হচ্ছে লিপিড, মায়ের লিপিড লেভেলে চেঞ্জ। এখন মায়ের লিপিড লেভেলে চেঞ্জটা কী দরকার? সেটা হচ্ছে লিপোলাইসিস হয়ে যেন আমার গ্লুকোনিওজেনেসিস হইতে পারে, যেন গ্লুকোনিওজেনেসিস হইতে পারে। এখন গ্লুকোনিওজেনেসিস যদি হয়, সেটা ওই ফিটাল গ্লুকোজ সাপ্লাইটাকে সে ধরে রাখতে পারে। সো আমার আসলে লিপোলাইসিস হয়ে ফ্যাট ইউটিলাইজেশন হওয়াটা আসলে ম্যান্ডেটরি। সো লিপিড এই জন্য আমরা কী কী চেঞ্জেস দেখি? আমরা দেখি যে অ্যাকচুয়ালি ডিউরিং প্রেগনেন্সি মায়ের দেহে ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি হয়, মায়ের দেহে কোলেস্টেরল লেভেলটা আমরা একটু বেশি পাই। সো আমি যদি ডিউরিং প্রেগনেন্সি কোনো একটা পার্সনের লিপিড প্রোফাইল চেক করি, ট্রাইগ্লিসারাইড লেভেল আমি অল্প একটু বেশি পাবো, খুব স্বাভাবিক। কোলেস্টেরল লেভেল আমি একটু বেশি পাবো, এটাও স্বাভাবিক। তাহলে ডিউরিং প্রেগনেন্সি এখানে যেই চেঞ্জেসটা হয়, এখন খুব বেশি বাড়বে আমি সেটা বলতেছি না, খুব বেশি বাড়লে সেটা প্যাথোলজিক্যাল রিজন চিন্তা করতে হবে, কিন্তু সামান্য একটু স্লাইট ইনক্রিমেন্ট আমি দেখছি, তাহলে সেটা ডিউরিং ফিজিওলজিক্যাল রেসপন্স হিসেবে আমরা কনসিডার করতে হবে। তাহলে এখান থেকে একটা মোটামুটি আমাদের একটা আইডিয়া চলে আসে। তাহলে এখন সিম্পলি একটা জিনিস বলি এখান থেকে, যে কোনো একটা মনে করি যে একটা মহিলা মানুষ, তো সে প্রেগনেন্ট হচ্ছে ফর 10 উইকস। এখন আমি এই মহিলার একটা থাইরয়েড ফাংশন টেস্ট করছি, আমি দেখলাম তার সেরাম টিএসএইচ লেভেল হচ্ছে লাইক লেস দ্যান নর্মাল লেজ, নর্মালি যতটা থাকার কথা তার থেকে কম আছে। এখন প্রশ্ন হচ্ছে এখানে আমাকে পেশেন্টের হাইপার থাইরয়েডিজমের ট্রিটমেন্ট দিব নাকি দিব না? উত্তর হচ্ছে না, কারণ 10th উইকস মানে কি, ওই যে জেস্টেশনাল ট্রানজিয়েন্ট হাইপার থাইরয়েডিজমটা ঘটে ডিউ টু বেটা ইসিজি, এবং সেই কারণে আমি একটু আগে যেটা দেখালাম যে টিএসএস লেভেলটা ডেফিনেটলি ফল করবে, কারণ T3 T4 লেভেলে একটু বেশি হয়েছে। সো এটার জন্য এটা কম হবে, এটাই স্বাভাবিক। সো এটার জন্য এখানে ট্রিটমেন্ট লাগবে ওটা তা না। হ্যাঁ, ট্রিটমেন্ট লাগবে কখন? যদি আমি দেখি যে এই সময়ে তার ফ্রি T3
ফ্রি T4 এটা অল্টার্ড হয়ে গেছে, ফ্রি T3 অনেক বেশি, ফ্রি T4 অনেক বেশি, তাহলে ডেফিনেটলি আমি ট্রিটমেন্ট দিব। তাহলে ট্রিটমেন্ট দিব কেন? বিকজ দিস ইজ এ কেস অফ হাইপার থাইরয়েডিজম। কিন্তু আমি দেখতেছি ফ্রি T3 নর্মাল, ফ্রি T4 নর্মাল, কিন্তু TSHটা কম। তার মানে এটা হচ্ছে ট্রানজিয়েন্ট জেস্টেশনাল হাইপার থাইরয়েডিজম, এখানে ট্রিটমেন্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো হিসাবটা এভাবে আসবে, তাহলে ইন্টারপ্রিটেশন এভাবে আসবে এবং MRCP-তে এভাবেই কোশ্চেন আসবে। সো মোটা দাগে এই ক্লাসে আলোচনা এইটুকুই, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা অন্য জিনিসটা আলোচনা করবো। সবাইকে ধন্যবাদ।